নমস্কার। ফিরে আসছি আমার বক্তব্য বিষয়েতে। এটা চতুর্থ পর্ব। আমার বক্তব্য বিষয় ছিল প্রাউড দর্শনের আলোকে সার্বিক কর্মসংস্থান তথা বেকার সমস্যার সমাধান। এটা চতুর্থ পর্ব। তা আমি গত তৃতীয় পর্বের শেষের দিকে যেটা আলোচনা করছিলাম সেটা হলো বিকেন্দ্রিত অর্থ ব্যবস্থা কীভাবে হবে সেটা নিয়ে আরও দু একটি পয়েন্ট আমি ব্যাখ্যা করব। সেটা হলো এই যে প্রাউডের যে বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থার রূপায়ণের ফলে উদ্বৃত্ত শ্রম আর ঘাটতি শ্রম বলে কিছু থাকবে না। স্থানীয় অর্থনীতিতে এরকম কোনো জায়গাই পাবে না। ভাসমান জনগোষ্ঠী যদি থাকে তাহলে অর্থের ভবিষ্যৎকে আটকানো যায় না, তাই অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, প্রাউডের বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থায় এটা কতগুলো গুরুত্বপূর্ণ দিক। এগুলো: স্থানীয় কাঁচামালের রপ্তানি সমর্থন করা হয় না। কোনো ক্রমেই একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল থেকে কাঁচামাল তার বাইরে রপ্তানি করা হবে না। দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভারতবর্ষের দিকে বিবেচনা করে দেখি, ভারতবর্ষের আমাদের এমন একটা অর্থনীতি, বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনীতির তত্ত্বের পরিবর্তে রাজনৈতিক স্বার্থের দ্বারাই পরিচালিত হয়ে এসছে। যে কোনো উন্নত দেশ অর্থনৈতিক ক্ষেত্রে যারা পক্ষ এবং দেশের স্বার্থ যাদের কাছে আগে, কোনো দেশই তাদের দেশের কাঁচামাল অন্য দেশে রপ্তানি করতে চায় না, বিশেষ ক্ষেত্র ছাড়া। কাঁচামাল কোনো দেশই অন্য দেশকে রপ্তানি করতে চায় না। উন্নত দেশগুলো তো নয়, এই অনুন্নত দেশগুলো, অনুন্নত দেশগুলো আর উন্নয়নশীল দেশগুলো, এই তথাকথিত সুপার পাওয়ার দেশগুলোর ফাঁদে পড়ে, চালাকিতে পড়ে, অনেক সময় বোকা বনে গিয়ে আর বাধ্য হয়ে বা রাজনৈতিক স্বার্থ, এর যে কোনো একটা কারণের দ্বারা নিজের দেশের কাঁচামাল অন্য দেশে বিক্রি করে। হয়তো থাকে বিনিময়ে, থাকে প্রযুক্তি, হয়তো থাকবে সুলভ মূল্যের ঋণ অথবা সাহায্য, কিন্তু সাহায্যের ফাঁকে তাদের শর্তটা থাকে কাঁচামাল দিতে হবে। তাদের হয়তো সেই কাঁচামালটা নেই সেই দেশে, এই দেশে এই কাঁচামালটা খুব সুলভ। যেমন দেখি না, একটা উদাহরণ দিচ্ছি। ভারতবর্ষ থেকে এই ভারতবর্ষে প্রচুর আয়রন আকরিক আছে। আমাদের এই বিভিন্ন জায়গাতে, পূর্বাঞ্চলে, বাংলার পূর্বাঞ্চলে, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে প্রচুর আকরিক লৌহ খনি আছে। এগুলো হলো যে কোনো ইস্পাত শিল্প করতে গেলে তার কাঁচামাল, ইস্পাত সংক্রান্ত যে কোনো বড় শিল্প গড়ে তুলতে গেলে তার কাঁচামাল এগুলো দরকার। আপনারা খেয়াল লক্ষ্য রাখবেন, দেখবেন উড়িষ্যাতে পারাদ্বীপের কাছে পস্কো, দক্ষিণ কোরিয়া শিল্প সংস্থা পস্কো বিরাট ইন্ডাস্ট্রি গড়ে তুলছে। এটা অনেক বছর আগে চুক্তি হয়েছিল, এখনও বাস্তবায়িত প্রায় করতে পারেনি মনে হয়। সেখানে বছরে 50 লক্ষ টন, 50 লক্ষ না 80 লক্ষ টন, আমার ঠিক মনে নেই, ইস্পাত উৎপন্ন করবে। কিন্তু গভর্নমেন্ট চুক্তিবদ্ধ হয়েছে, তার চুক্তির ফাঁদে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে সহায়তা করবে, তারা করবে, এত কর্মসংস্থান হবে, তারাই করবে। বিনিময়ে কাঁচামাল কর্তৃক আসবে উড়িষ্যার স্থানীয় অঞ্চল থেকে, খনিজ সম্পদপূর্ণ এলাকাগুলো থেকে কাঁচামাল ওখানে শিল্পে ব্যবহৃত হবে। সেটি হওয়া উচিত ছিল, কিন্তু না। চালাকিটি দেখুন কীরকম। ওই পুঁজিপতিরা, পস্কো পরিচালকরা শর্ত দিয়েছে এখানে যে কাঁচামালটা আছে তার গুণমান নাকি ভালো নয়। এর গুণমান ভালো নয়, এটাকে দিয়ে উন্নত শিল্প ইস্পাত তৈরি করা যাবে না উন্নত মানের। তাই এই কি বলবো, তথাকথিত এদের ভাষায় অনুন্নত আকরিক, লৌহ এবং অন্য খনিজ সম্পদগুলো নিয়ে যাবে দক্ষিণ কোরিয়া, তাদের দেশে নিয়ে গিয়ে উন্নত করে আবার এই দেশে নাকি নিয়ে আসবে, নিয়ে এসে তৈরি করবে। চালাকিটা বুঝুন। আর গভর্নমেন্টও সেই ফাঁদে পা দিয়েছে। একটা দেশে আমি উদাহরণ দিচ্ছি, 1 টন আকরিক লোহা এই যে রপ্তানি করে ভারত সরকার, ধরে যাক তার দাম হলো 5,000 টাকা। আর সেই আকরিক লোহ নিয়ে গিয়ে এই দক্ষিণ কোরিয়া, আমেরিকা বা জাপান বা চায়না, সে দেশে ফিনিশ গুডস তৈরি করছে, ইলেকট্রনিক গুডস, ইলেকট্রনিক গ্যাজেটস বা অন্যান্য বিভিন্ন গ্যাজেটস, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে। পণ্য তৈরি করে আবার আমাদের দেশেই তৈরি আসছে। ওই 5,000 টাকার জিনিস নিয়ে তার যে ফিনিশ গুডস তৈরি করলো, আমাদের দেশে এসে 5 লাখ টাকায় বিক্রি করছে বা তারও বেশি।
সেই কাঁচামালকে ব্যবহার করে যদি আমাদের দেশেই ওই শিল্প তৈরি হতো, সার্বিক কর্মসংস্থান হতো, অর্থের বহিঃস্রোত বন্ধ হতো, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থা এটা কোনোভাবেই সম্ভব নয়। উদাহরণটা আশা করি মনে রাখবেন। তো যাই, যে কাঁচামালের কথা বলছিলাম, প্রাউটের বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থায় কাঁচামালের রপ্তানি সমর্থন করা হয় না। একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল থেকে আরেকটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলে এক্সট্রিম ক্ষেত্রে কোনো একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলে যদি উদ্বৃত্ত হয় প্রয়োজন মিটিয়ে সে কাঁচামাল, তাহলে সে একমাত্র সেই অঞ্চলেই সামাজিক অর্থনৈতিক অঞ্চলে রপ্তানি করতে পারবে। শর্ত কি? সেখানকার সত্যিই প্রয়োজন, এক্সট্রিম নিড প্রয়োজন, এবং তার কোনো মুনাফার ভিত্তিতে নয়, বাটার ট্রেডের মাধ্যমে, পণ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে, সমবায়ের মাধ্যমে বন্টন ব্যবস্থা পরিচালিত হবে, আমদানি রপ্তানি হবে। কোনো রকম মুনাফার স্বার্থ সেখানে থাকবে না দূর অর্থনৈতিক অঞ্চলের মধ্যে। নর্মালি কাঁচামাল একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল থেকে বাইরে যাবে না। এখন একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্য সেখানকার জনগণের পরিপূর্তি হয়ে গেলে এক্সেস কী বলবো অতিরিক্ত ভোগ্য পণ্য সে অঞ্চলে বাইরে রপ্তানি করা যেতে পারে তাদের মানে চাহিদা পূরণ করার পর। এগুলো ব্যাপার। আচ্ছা, এই যে বিধিনিষেধগুলো দেখে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বাবা এত বিধিনিষেধ, তাহলে কি বাঁচা যায়? এভাবে কি চলে নাকি জীবন? না, অবশ্যই জীবন চলবে না। কিন্তু শুধু শত্রুবৃন্দকে মনে রাখতে হবে, আপনাদের অঞ্চলকে আগে শোষণমুক্ত করতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংবর করতে হবে, প্রত্যেকটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেটা যদি করতে হয় আপাত এই অসুবিধা মেনে নিতে হবে। এটা আপাত, ক্ষণিকের তরে, অত্যল্পকালের মধ্যে, 2-4-5 বছরের মধ্যে শোষণ মুক্ত হয়ে যেন আর্থিক স্বয়ংবরতা এসে যাবে, জনগণের 100% কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ক্রয় ক্ষমতার ক্রমবৃদ্ধি যখন হবে, আর পাশাপাশি সামাজিক অর্থনৈতিক অঞ্চলগুলো যখন অর্থনৈতিক ক্ষেত্রে সমতা এসে যাবে, অর্থনৈতিক ক্ষেত্রে একই লেভেলে এসে যাবে। ধরা যাক বাংলা সমাজ থেকে মগী সমাজ, ভোজপুরি সমাজ বা মিথিলা সমাজ, এর বাংলা লাগোয়া বা ঝাড়খণ্ডের নাগপুরি সমাজ, এগুলো অর্থনৈতিক ক্ষেত্রে যখন একই মানটা একই লেভেলে এসে যাবে, তখন এর এই আমদানি রপ্তানির নিষেধাজ্ঞা থাকবে না। নিষেধাজ্ঞার বেড়াজালটা উঠে যাবে। তখন অবাধ যাতায়াত, পণ্যের অবাধ আমদানি রপ্তানির অবাধ যাতায়াত, ফ্রি ট্রেডিং, ফ্রি মার্কেটিং শুরু হয়ে যাবে। প্রাউড প্রবক্তা পিয়ার সরকার পণ্যের অবাধ আমদানি রপ্তানির কথা সাজেস্ট করেছেন, কিন্তু কখন? যতক্ষণ না এই শোষণ বন্ধ হচ্ছে, প্রত্যেকটা অর্থনৈতিক অঞ্চল অর্থনৈতিক ক্ষেত্রে একই লেভেলে আসছে। না হলে অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়া, তারা সব থেকে বেশি শোষিত হবে। আজকে যেমন হচ্ছে, এই শোষণের বিশ্বায়ন হয়েছে। ফ্রি মার্কেটিংয়ের যুগে যারা কী করছে, সব রসটুকু শুষে নিচ্ছে। যারা পুঁজিপতি উন্নত দেশগুলো প্রোডাকশন যারা বেশি করছে, তারা ফ্রি মার্কেটিংয়ের নাম করে গ্লোবাল WTO বিশ্বায়নের নীতির নাম করে দুর্বল অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়া দেশগুলো জাঁকিয়ে এসে বসছে, সব রসটুকু টেনে নিয়ে যাচ্ছে, সব মুনাফা নিয়ে যাচ্ছে তাদের দেশে। গুটি কয়েক মানুষের চাকরি এখানে হচ্ছে, বাকি সব সম্পদ তাদের দেশে নিয়ে যাচ্ছে। এতে করে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই এই নিষেধাজ্ঞাটা মানতে হবে সার্বিক কর্মসংস্থানের জন্য, স্থানীয় ক্ষেত্রে শোষণ মুক্তির জন্য। সার্বিক কর্মসংস্থান হয়ে গেলে, অর্থনৈতিক স্বয়ংবর হয়ে গেলে, পাশাপাশি অঞ্চলগুলো যখন একই অর্থনৈতিক সমতা লেভেলে এসে যাবে, কেউ কাউকে শোষণ করতে পারবে না। তখন ফ্রি ট্রেডিং, অবাধ মুক্ত বাণিজ্য। মানুষ তখন এইভাবে গোটা পৃথিবীতে যখন অর্থনৈতিক ক্ষেত্রে সমতা এসে যাবে, অর্থনৈতিক ক্ষেত্রে সমতা এসে গেলেই একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল আরেকটা সাথে মিশে যাবে। মেশার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন উন্নত যোগাযোগ ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, রক্তগত সামাজিক মেলামেশা, উন্নত আদর্শের সংমিশ্রণ ইত্যাদি কিছু পয়েন্ট আছে। তার ভিত্তিতে পারস্পরিক দেয়া নেয়া মেলামেশা হতে হতে দুটো অঞ্চল মিলে একটি সামাজিক অর্থনৈতিক অঞ্চল হবে। এইভাবে গোটা ভারতটা তৈরি হবে একটি সামাজিক অর্থনৈতিক অঞ্চল। ভবিষ্যতে সমগ্র বিশ্বটা তৈরি হবে একটি সামাজিক অর্থনৈতিক অঞ্চল, এবং তখনই কার্যত বাস্তবে রূপ পাবে এই বিশ্বৈক্যতাবাদ। প্রাউডের যে লক্ষ্য বিশ্বৈক্যতাবাদের প্রতিষ্ঠা, সেটা সম্ভব কী করে? ওই আঞ্চলিক শ্রীবৃদ্ধির পথ ধরে ধাপে ধাপে বিশ্বৈক্যতাবাদের প্রতিষ্ঠা। রিজনাল ইন স্পিরিট বাট রিজনাল ইন অ্যাপ্রোচ, বাট ইউনিভার্সাল ইন স্পিরিট বাট রিজনাল ইন অ্যাপ্রোচ। লক্ষ্য আমার বিশ্বৈক্যতাবাদ, কিন্তু কী করে পৌঁছাবো?
ধাপে ধাপে আঞ্চলিক শ্রীবৃদ্ধি, শোষণমুক্ত করে ধাপে ধাপে অর্থনৈতিক সমতা আনতে হবে। আনলে তারা পরস্পরে যে মিশে যাবে, তখন সত্যিকার হবে ফ্রি ট্রেডিং, মুক্ত বাণিজ্য, পাসপোর্ট ভিসার বালাই থাকবে না। তখন যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারবে, বসবাস করতে পারবে। সেই দিনের জন্য বন্ধু আমাদের অপেক্ষা করতে হবে। আগে এই ধাপটুকু, শোষণ মুক্তির ধাপটুকু পেরিয়ে যেতে হবে। তার জন্য এই নিষেধাজ্ঞা, এই ব্যবস্থাটুকু অতিক্রম করে যেতে হবে। তার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নিতেই হবে। বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অর্থের চলমানতা, কিপ মানি রোলিং। আর পুঁজিপতি ব্যবস্থায় অর্থনৈতিক কেন্দ্রিকতা, সেখানে অর্থ কেন্দ্রীভূত হয়ে থাকে ব্যবসায়ীদের ব্যাংকে বা ব্ল্যাক মানি সুইচ ব্যাংকে বা অন্যভাবে জমি জায়গা সম্পদ নিয়ে মাধ্যমে অর্থকে তারা কেন্দ্রীকরণ করে রাখে। অর্থনীতি বলছে যত বেশি অর্থ এক হাতে আরেক হাতে যাবে, অর্থের হাত বদল হবে, তত বেশি সেই অর্থনীতি উন্নতির মুখ দেখবে, অর্থের মূল্য ততই বাড়তে থাকবে। এটাই হলো অর্থনীতির মূল কথা। অর্থের মূল্য যত বেশি হবে, ততই ব্যক্তিগত সাময়িক জীবনে স্বাচ্ছন্দ্য আসবে। অর্থাৎ অর্থ রোলিং হতে থাকবে, হাত বদল হতে থাকবে। কীভাবে? ধরে যাক চাষি, একটা শ্রমজীবী শিল্পে কাজ করে, অর্থ পেল, চাকরির দ্বারা অর্থ। সেই অর্থের দ্বারা কী করবে? সে মার্কেটে গিয়ে তেল নুন চাল ডাল কিনবে। তাহলে সেখান থেকে অর্থটা গেল শ্রমিকের কাছ থেকে, গেল মুদির দোকান থেকে সেই টাকাটা, সে মুদি আবার সেই টাকাটা নিয়ে হাত বদল করতে যাবে বস্ত্রের অন্য দোকানে, অত্যাবশ্যক ভোগ্যপণ্যের দোকানে। সেখান থেকে ভোগ্যপণ্য আমদানি করবে, কিনবে। তো সেখান থেকে টাকাটা সেই ব্যবসায়ীর কাছ থেকে হাত বদল হয়ে জায়গা গেল বস্ত্রের দোকানে, তাঁতির কাছে। তাঁতির এবার কি করলো? সেই হাত বদলে তাঁতি এবার বাজারে যাবে সেই তাঁত বস্ত্র বিক্রি করতে, এবং সেখান থেকে তাঁত বস্ত্র অর্থের বিনিময়ে এবার কী করবে? চাষি পরিবার কী করবে? অর্থ দিয়ে সেই তাঁতের শাড়ি কিনবে, আর সেই তাঁতের শাড়ি চাষি বউ পরবে, চাষি ঘরের ছেলে মেয়েরা পরবে। পিয়ার সরকার বলছেন এইভাবে অর্থের হাত বদল হতে থাকবে। আর এই যে অর্থের হাত বদল, এইভাবে চাষি পরিবারের আর্থিক শ্রীবৃদ্ধিতে তাদের সংসারে এনে দেবে রঙিন শাড়ি। এই যে তাঁতির যে রঙিন শাড়ি চাষি বউ বা কন্যার পরনে উঠবে, এই শাড়ির রঙিন বর্ণাঢ্যতা সমাজে আরও আনবে শ্রীবৃদ্ধি। এই যে রঙিন শাড়ি সমাজে এনে দেবে আরও বেশি বর্ণাঢ্যতা, কাব্যিকভাবে তিনি বলেছেন। তাই অর্থকে সচল রাখতে হবে। প্রাউটের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো অর্থের হাত বদল করো। এরপরে আমি আসব ব্যালেন্সড ইকোনমি। ব্যালেন্সড ইকোনমিটি কী জানতে হবে। প্রাউড অর্থনৈতিক ক্ষেত্রে প্রাউড অর্থনৈতিক ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে প্রাউডের অর্থনীতি হলো ব্যালেন্সড ইকোনমি বা সামঞ্জস্যপূর্ণ অর্থনীতি বা সন্তুলিত অর্থনীতি। জিনিসটা কেমন? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যে দুটো তত্ত্ব আমরা মূলত দেখেছি অর্থনৈতিক ক্ষেত্রে, কোথাও ব্যালেন্সড ইকোনমি আমরা নিদর্শন দেখিনি। লফসাইডেড থিওরি, ওই বললুম একটা টাটানগর, একটা কলকাতা, একটা হলদিয়া, একটা একটা মুম্বাই গড়ে উঠেছে, বিকেন্দ্রীকরণ হয়নি, ব্যালেন্সড হয়নি। কৃষিতে একসময় ভারতবর্ষের 70-80% মানুষ নিয়োজিত থাকতো, আর শিল্পে 20%। অর্থাৎ অর্থনীতির চরম বৈষম্য। কী করে ভারতবর্ষ সম্ভব হবে? একটা উন্নত অর্থনীতির লক্ষণ, সেই অর্থনীতিটাকে ব্যালেন্সড হতে হবে। এই ধরনের ধারণা আজ পর্যন্ত পৃথিবীর কোনো অর্থনীতিবিদ দিয়ে যাননি। এটা প্রথম আনন্দমূর্তিজি তথা প্রাউড প্রবক্তা পিয়ার সরকার, তিনি প্রথম এই তত্ত্বের অবতারণা করলেন। তিনি একটি তত্ত্ব দিলেন সংস্কৃতে, তার নাম হলো প্রমা, অর্থাৎ ব্যালেন্স। তিনি বললেন জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন প্রমা। ব্যাখ্যা করে বললেন একটা মানুষের জীবনের দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রমার প্রয়োজন, ব্যালেন্সের প্রয়োজন। যদি ব্যালেন্স না থাকে দাম্পত্য সম্পর্ক ভেঙে যাবে। সাংসারিক পারিবারিক সম্পর্কের মধ্যে একটা যৌথ পরিবারের মধ্যে ব্যালেন্স দরকার, প্রমা দরকার, না হলে সেই যৌথ পরিবারটা ভেঙে যাবে। একটা রাষ্ট্রের উন্নতির ব্যাপারে, সামগ্রিক উন্নতির ব্যাপারে যদি ব্যালেন্স না থাকে,
একটা অঞ্চল বা মুষ্টিমেয় কিছু অঞ্চল যদি অর্থনৈতিক ক্ষেত্রে শুধু উন্নত হতে থাকে, আর অন্য অঞ্চলগুলো যদি ক্রমান্বয়ে শুধু অবহেলিত হতে থাকে, অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকে, সে ব্যাপারে যদি কোনো নজর না দেয়, উদাসীন থাকে যদি রাষ্ট্রশক্তি বছরের পর বছর ধরে, এই ভারতবর্ষের কথাই বলি না কেন, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, খণ্ডবিখণ্ড হয়ে যাবে, রাষ্ট্রীয় সংহতি থাকবে না। ব্যালেন্স নষ্ট হয়ে গেলে কি হবে? পরিণামে এর থেকেই বিচ্ছিন্নতার বীজ বপন হবে। যেমন আজকে ভারতবর্ষে উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘকালীন জঙ্গি আন্দোলন, মাওবাদী আন্দোলন, কারণটা কি? দীর্ঘকালীন ওই সমস্ত অঞ্চলে বঞ্চনা, দীর্ঘকাল ধরে বঞ্চনা পেয়ে আসছে, মানুষগুলো অবহেলিত জীবনযাপন করছে, শিক্ষায়, দীক্ষায়, চিকিৎসায়, অর্থনীতিতে, রাজনীতিতে মানুষের জীবন ধারণের ন্যূনতম ব্যবস্থাটুকু নেই এই ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে। আজকে বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কিছুদিন আগে পর্যন্ত জঙ্গলমহলে ছিল অবস্থাগুলি ছিল, যার ফলে সেই সুযোগ নিয়ে বিচ্ছিন্নতাবাদ বীজ বপন হয়েছে। না শুধু বেয়োনেট দিয়ে আর কি বলবো, স্টিম রোলার চালিয়ে এই আন্দোলনকে দমন করা যায় না। ভুকা পেট কোনো কিছু মানতে চায় না, খালি পেট যদি হয় না, তো রাষ্ট্রশক্তি যত বড় বড়ই কথাই হোক, সেগুলো এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। যারা ভুক্তভোগী, যাদের পেটে অন্ন নেই, দীর্ঘদিন অবহেলিত, শোষিত, অবদমিত জনগণ শোষিত হতে হতে একসময় তারা হাতে অস্ত্র তুলে নেয়। এটাই তোমরা দেখছি ইতিহাস। তাই এটা যাতে না হয়, অর্থনীতিতে প্রমা দরকার, ব্যালেন্স দরকার। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে ভারতবর্ষে প্রমা আনা দরকার ছিল রাষ্ট্র ব্যবস্থার। স্বাধীনতার 70 বছর হয়ে গেছে, যদি ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতা, যদি রাষ্ট্রের শাসকবর্গ যদি সেই ধরনের অর্থনৈতিক পরিকল্পনা রচনা করত, ভারতবর্ষের সমস্ত অঞ্চলগুলো সমানভাবে উন্নত হবে, তাহলে আজকে এই বিচ্ছিন্নতাবাদের জন্ম হতো না। এর জন্য দায়ী তারাই। তাই বিচ্ছিন্নতাবাদের বীজকে সমূলে বিনাশ করতে গেলে আগে সেই অঞ্চলের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকাতে হবে, ঢেলে সাজাতে হবে। কেন তারা পিছিয়ে পড়া, তার মূল কারণ অনুসন্ধান করে সেখানে সার্বিক কর্মসংস্থান করে জীবন ধারণের মান পাল্টে ফেলতে হবে। তাহলে দেখুন অটোমেটিক্যালি বন্দুক তার ত্যাগ করে কাস্তে তুলে নেবে হাতে, কি বলবো, কাস্তে তুলে নেবে, লাঙল তুলে নেবে হাতে, তারাই জনগণের উন্নয়নের প্রধান শরিক হয়ে যাবে। এটা তো ভারত সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তারা তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারই ভুক্তভোগী। তাহলে প্ল্যান আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সফল হয়েছে, মাওবাদীদের সেই বিচ্ছিন্নতাদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে এসে আজকে দেখুন জঙ্গলমহল, সেখানে পশ্চিমবঙ্গ তার ক্ষমতা, রাজ্য সরকারের ক্ষমতার সাধ্যের মধ্যে যে ব্যবস্থাপনা গড়ে তুলেছে, যার ফলে মানুষকে তো সার্বিকভাবে তুষ্ট করা সম্ভব হয়নি। অবহেলা, বঞ্চনা তো আছেই। সরকারি প্রকল্পগুলো ধান্দাবাজ রাজনৈতিক নেতাদের শোষণে, স্থানীয় নেতাদের জন্য সেই প্রকল্পগুলো স্থানীয় স্তরে মানুষ পায়নি, বঞ্চিত হয়েছে বলে সরকারের বিরুদ্ধে খুব দুমায়িত হয়ে রয়েছে, বা ভবিষ্যতে হবে যদি এরকম থাকে। তাই কঠোর নজরদারি দরকার। এ ব্যাপারে কোনোভাবে রেয়ায়ত করা চলবে না, কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, কঠোর ব্যবস্থা। যারা এই ধরনের জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করবে, প্রকল্পগুলো বাস্তবায়িত করবে না, বা যেখানে যারা দুর্নীতি করবে, তাদের প্রতি চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে। কোনো রাজনীতির রং দেখলে হবে না। তো এইটা উদাহরণ সামনেই রয়েছে ভারতবর্ষের। তাই যেটা আমি কথা বলতে চাইছিলাম, যে প্রমা দরকার, অর্থনীতিতে প্রমা দরকার, রাজনৈতিক জীবনে প্রমা দরকার, ধর্মীয় জীবনে প্রমা দরকার। একটা মানুষ কর্মবীর, প্রচণ্ড কর্ম করছে, কিন্তু কর্মের সাথে আধ্যাত্মিকতার মিলমিশ যদি না হয়, প্রমা যদি না হয়, সেই মানুষটাও সফল হতে পারবে না, ধাক্কা খাবে, পক্ষপাতিত্ব করবে, নিরপেক্ষ থাকতে পারবে না, এক জায়গায় এসে স্টেপ ডাউন করে ফেলবে। তাই জীবনে কর্মবীরকে যেমন কর্মযোগের সাথে আধ্যাত্মিকতার মেলবন্ধন দরকার, তেমনি যে মানুষটি আধ্যাত্মিকতার পথে গিয়ে চলছে, আধ্যাত্মিকতাই পথে তো চলতেই হবে, কিন্তু মাইনাস কর্ম বাদ দিয়ে নয়, কর্মের সাথে আধ্যাত্মিকের মেলবন্ধন দরকার, অর্থাৎ প্রমা দরকার, ব্যালেন্স দরকার। এই যে তত্ত্বটি আনন্দমূর্তি দিলেন, জীবনের সর্বক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, ব্যবসা বাণিজ্যে, পারিবারিক সম্পর্কে, আধ্যাত্ম ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে দরকার সামঞ্জস্য, প্রমা। এই প্রমাণ নীতিটি যদি ঠিকভাবে পালন করা হয়, তাহলে সত্যিকারের জীবন ধরার দুলায় স্বর্গ নেমে আসবে। তাহলে এই ব্যালেন্সড ইকোনমি, আমি আমার পরবর্তী পর্বটি খুব সম্ভবত লাস্ট পর্ব হবে, সেই পর্বে আসার আগে আমি যেটা ব্যালেন্সড ইকোনমি সম্বন্ধে বলতে চাইছি, যে ব্যালেন্সড ইকোনমি, প্রাউডের অর্থনীতি হলো
সামঞ্জস্যপূর্ণ অর্থনীতি। প্রাউড প্রবক্তা কী করলেন? তিনি নিম্ন নিম্ন কি বলবো, কয়েকটি বিশেষ ধারায় বিভিন্নভাবে এই সামাজিক অর্থনৈতিক অঞ্চলগুলোকে ভাগ করলেন। আমি এই ব্যালেন্সড ইকোনমি সম্বন্ধে বিশদভাবে পরের পর্বে আসছি। এটা চতুর্থ পর্ব। চতুর্থ পর্বের এখানেই সমাপ্তি। ধন্যবাদ, নমস্কার।